হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 6 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 থেকে 1605 এই পেপার থেকে তিনটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মুঘল যুগে জলসেচ প্রযুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। অ্যান্সারটা দেখো, প্রথমেই ভূমিকা। মধ্যযুগীয় ভারতের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। সেখানে ফসলের উৎপাদন অনেকাংশেই নির্ভর করত অনিশ্চিত মৌসুমি বায়ুর ওপর। এই অনিশ্চয়তা কাটিয়ে কৃষিকাজকে সচল ও উন্নত করার লক্ষ্যে মুঘল যুগের জলসেচ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল। মুঘল শাসকরা প্রাচীন ভারতীয় সেচ পদ্ধতির সঙ্গে মধ্য এশীয় প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে এক উন্নত সেচ পরিকাঠামো গড়ে তুলেছিল, যা তৎকালীন কৃষি অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, জলসেচ প্রযুক্তির রূপরেখা ও প্রয়োগ। মুঘল যুগে জলসেচ প্রযুক্তির ক্ষেত্রে যান্ত্রিকীকরণ সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো পারসিক চাকা বা রাইট। সম্রাট বাবর তার আত্মজীবনী বাবরনামাতে এই যন্ত্রের প্রশংসা উল্লেখ করেছেন। এটি ছিল এমন একটি উন্নত প্রযুক্তি যেখানে কাঠের চাকা, দড়ি এবং মাটির ঘটির সঙ্গে পিন ডাম গিটার ব্যবস্থা যুক্ত থাকত। গাবাদি পশুর সাহায্যে চাকাটি ঘোরানো হলে গভীর কুয়ো থেকে জল অনবরত উঠে আসতো এবং নালীর মাধ্যমে জমিতে ছড়িয়ে পড়ত। মূলত পাঞ্জাব, সিন্ধু এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই প্রযুক্তির ব্যাপক প্রচলন ছিল, যা সেচ কার্যের পরিশ্রম ও সময় উভয়ই কমিয়েছিল। এছাড়াও সাধারণত কৃষকরা জল তোলার জন্য চরস বা চামড়ার বিশাল থলি এবং দড়ির ব্যবহার করত, যা ছিল তুলনামূলক সরল এবং কম ব্যয় সাপেক্ষ পদ্ধতি। ব্যক্তিগত উদ্যোগে পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে খাল খনন বা নহর ব্যবস্থাও ছিল মুঘল সেচ প্রযুক্তির অন্যতম দিক। সম্রাট আকবর এবং বিশেষ করে শাহজাহান এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। ফিরোজ শাহ তুগলকের আমলে মজে যাওয়া খালগুলিকে সংস্কার করা ছাড়াও নতুন খাল খনন করা হয়। উদাহরণস্বরূপ, শাহজাহানের আমলে যমুনা নদী থেকে খনন করা নহর ই বেহসদ এবং পাঞ্জাবের শাহনহর কৃষি জমিতে জলের যোগান নিশ্চিত করেছিল। দাক্ষিণাত্যের মতো মালভূমি অঞ্চলে সেখানে নদী বা খাল খনন কঠিন, সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য বিশাল জলধারা ও পুকুর তৈরির প্রযুক্তির ওপর নির্ভর করতে হতো। উপসংহার, পরিশেষে বলা যায়, মুঘল যুগে জলসেচ প্রযুক্তির এই বিকাশ শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করেনি, বরং নীল, তুলা, আফিমের মতো অর্থকারী ফসলের চাষকেও ত্বরান্বিত করেছিল। ঐতিহাসিক ইবরান হাবিবের মতে, পারসিক চাকা ও খাল ব্যবস্থার প্রবর্তন মুঘল কৃষিকাঠামোতে এক যান্ত্রিক গতির সঞ্চার করেছিল। এই প্রযুক্তিগত উৎকর্ষতা মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করে এবং রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল। এবার আছে দেখো পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো অ্যান্সারটা দেখো, প্রথমেই ভূমিকা। মোহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে পরপর দুটি প্রধান যুদ্ধ লড়েন। 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির বিরুদ্ধে প্রথম পানিপথের যুদ্ধ এবং 1527 খ্রিস্টাব্দে রাণা সংগ্রাম সিংহের বিরুদ্ধে খানুয়ার যুদ্ধ। আপাত দৃষ্টিতে পানিপথের যুদ্ধকে সাম্রাজ্য প্রতিষ্ঠার মুহূর্ত বলা হলেও খানুয়ার যুদ্ধেও সেই সাম্রাজ্যের স্থায়িত্ব নিশ্চিত করেছিল। তারপর দেখো তুলনামূলক বিশ্লেষণ। 1 নম্বর পয়েন্ট, ক্ষমতা, দ্বন্দ্ব ও প্রতিপক্ষের প্রকৃতি। পানিপথের যুদ্ধে বাবর লড়েছিল দিল্লির সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে। লোদি ছিলেন একজন
অজনপ্রিয় শাসক, যার নিজের আমির ওমরাহরাই তার বিরুদ্ধে ছিল। অন্যদিকে খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রানা সঙ্গম সিংহ, যিনি ছিলেন তৎকালীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং হিন্দুস্তানের হিন্দু রাজন্যবর্গের ঐক্যের প্রতীক। ইব্রাহিম লোদির চেয়ে রানা সঙ্গমকে পরাজিত করা ছিল অনেক বেশি কঠিন এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাম্রাজ্য প্রতিষ্ঠা বনাম স্থায়িত্ব। প্রথম পানিপথের যুদ্ধ ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এর ফলে লোদি বংশের পতন ঘটে এবং দিল্লি ও আগ্রা বাবরদের দখলে আসে। কিন্তু তখন বাবরের শাসন নিষ্কণ্টক ছিল না। আফগান ও রাজপুত শক্তি তখন প্রবল ছিল। পক্ষান্তরে খানুয়ার যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করে। এই জয়ের ফলে রাজপুত শক্তির মেরুদণ্ড ভেঙে যায় এবং ভারতে বাবরের শাসন কার্যত চ্যালেঞ্জ মুক্ত হয়। তারপরের পয়েন্ট, বাবরের ভবিষ্যৎ পরিকল্পনা। পানিপথের যুদ্ধের পরের নিশ্চিত ছিল না যে বাবর ভারতে স্থায়ী হবেন নাকি তৈমুরের মতো লুণ্ঠন করে ফিরে যাবেন। কিন্তু খানুয়ার যুদ্ধের পর বাবর ভারতকেই তার স্থায়ী বাসস্থান ও কর্মক্ষেত্র হিসাবে বেছে নেয়। ঐতিহাসিক রাসব্রুক উইলিয়ামস এর মতে খানুয়ার যুদ্ধের আগে বাবরের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল কাবুল, কিন্তু এরপর তা হিন্দুস্তানে স্থানান্তরিত হয়। রাজনৈতিক প্রভাব। পানিপথের যুদ্ধ ছিল মূলত একটি রাজবংশীয় পরিবর্তন, কিন্তু খানুয়ার যুদ্ধ ছিল ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন। রানা সঙ্গম জয়ী হলে ভারতে পুনরায় হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল। তাই রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে খানুয়ার যুদ্ধের গুরুত্ব পানিপথের যুদ্ধের চেয়েও সুদূরপ্রসারী ছিল। তারপরে কি দেখো, উপসংহার। পরিশেষে বলা যায়, সামরিক দিক থেকে প্রথম পানিপথের যুদ্ধে মুঘলদের ভারতের প্রবেশের দরজা খুলে দিয়েছিল ঠিকই, কিন্তু খানুয়ার যুদ্ধ সেই দরজায় চাবিটি বাবরের হাতে তুলে দেয়। পানিপথ যদি হয় সূচনা, তবে খানুয়ার ছিল তার সফল পরিণতি। তাই ঐতিহাসিকরা অনেকেই খানুয়ার যুদ্ধকে পানিপথের যুদ্ধের চেয়ে অধিক নির্ণায়ক বলে মনে করতেন। এবার পরের প্রশ্ন কি আছে দেখো, আকবরের সুলইকুল নীতির তাৎপর্য কী ছিল? ভূমিকা। আকবর উপলব্ধি করেছিলেন যে শুধুমাত্র তরবারির জোরে ভারতের মতো বিশাল দেশে দীর্ঘস্থায়ী শাসন কায়েম করা সম্ভব নয়। সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রজা এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে তিনি যে পরধর্ম সহিষ্ণু ও উদার নীতি গ্রহণ করেন, তাই সুলইকুল নামে পরিচিত। আবুল ফজল এই নীতিকে মুঘল শাসন ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে বর্ণনা করেছেন। তারপরে রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য। রাজনৈতিক ও সামাজিক তাৎপর্যে কি বলা হচ্ছে? প্রথম পয়েন্ট হচ্ছে বৈষম্য দূরীকরণ। এই নীতির বাস্তবায়নের ফলে আকবর 1563 খ্রিস্টাব্দের তীর্থকর এবং 1564 খ্রিস্টাব্দের ঘৃণ্য জিজিয়া কর রদ করেন। এর ফলে হিন্দু ও মুসলমান প্রজাদের মধ্যে ব্যবধান কমে আসে এবং মুঘল সম্রাট একটি জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়। পরের পয়েন্ট আছে দেখো, আনুগত্য অর্জন। এই উদার নীতির ফলে রাজপুত সহ ভারতের অন্যান্য হিন্দু শক্তি মুঘলদের প্রতি অনুগত হয়। মেধার ভিত্তিতে হিন্দুদের উচ্চ রাজপথে নিয়োগের পথ প্রশস্ত হয়, যা প্রশাসনকে দক্ষ ও শক্তিশালী করে তোলে। পরের পয়েন্ট হচ্ছে সংস্কৃতির মিলন। সুলইকুল নীতি শুধুমাত্র রাজনীতি নয়, সংস্কৃতিতেও প্রভাব ফেলেছিল। এর ফলে পারসিক ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটে, যা মুঘল চিত্রকলা, স্থাপত্য, সাহিত্যে প্রতিফলিত হয়। তারপর দেখো, মহাভারত ও রামায়ণের মতো গ্রন্থগুলি ফরাসি ভাষায় অনুদিত হয়। উপসংহার। পরিশেষে বলা যায়, আকবরের সুলইকুল নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই নীতির ফলেই আকবর একটি নিছক সামরিক রাষ্ট্রকে একটি ধর্মনিরপেক্ষ ও জাতীয় রাষ্ট্রে উন্নীত করতে সক্ষম হয়। জওহরলাল নেহরুর মতে আকবরের এই নীতির মাধ্যমে ভারতের প্রাচীন সমন্বয়বাদী ঐতিহ্যকেই নতুন রূপ দিয়েছিল এবং নিজেকে প্রকৃত অর্থে ভারতের জাতীয় সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করেছিল। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।